এবারে বিপিএলটা অনেক দিক থেকেই প্রথম। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বিপিএল, বিসিবি বোর্ডের অধীনেও, নতুন বোর্ডের অধীনেও প্রথম বিপিএল। এই বিপিএলে অলরেডি অর্ধেকটা পেরিয়ে গেছে। ঢাকা প্রথম পর্ব শেষ, সিলেট পর্ব শেষ, এখন চট্টগ্রামে আছে। তো বিপিএলের নানা প্রশ্ন চলে আসে যে বিপিএল এবার কেমন হচ্ছে। যেমন আমরা যদি বলি, বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যে এবারে বিপিএলটা হবে আগের 10টা বিপিএল থেকে একদমই আলাদা, এবং এবারে বিপিএল দর্শক উপভোগ করবে, দর্শক সন্তুষ্ট থাকবে। তো এখন পর্যন্ত যা হয়েছে বিপিএলে, তাতে দর্শক কতটা সন্তুষ্ট, কতটা উপভোগ করলেন, এবং আগের বিপিএল থেকে কতটুকু আলাদা, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর আসম ফেরদৌস রহমানের সঙ্গে। শুরুতেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। তো প্রথমেই জানতে চাই, অন্তর্বর্তী সরকারের অধীনে বিপিএলটা আপনি আসলে প্রথম বিপিএলটা আপনি কেমন দেখছেন, এখন পর্যন্ত কেমন হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই ব্যতিক্রম তো কিছু আছে, যেমন যদি বলতে চাই তাহলে যে সাকিব নেই, মাশরাফি নেই, মানে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা ছাড়া একটা বিপিএল চলছে, এবং এটা একটা ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম যদি আমি বলতে চাই যে এই প্রথম কোনো বিপিএল এর অনুষ্ঠানে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান বলা যায়, যে তিনটি কনসার্ট হয়েছে। তখন আমরা বেশ আশা করেছিলাম যে এই ধরনের যেহেতু আয়োজন হচ্ছে, খুব ভালো একটা বিপিএলই হয়তো হবে, এবং আশা কিন্তু সেরকমই ছিল, এবং শুরুটাও সেভাবে হয়েছে। যেমন প্রতি বিপিএল এর আগে যেটা হতো যে রিভিউ সিস্টেম, আম্পায়ারিং রিভিউ সিস্টেম নিয়ে সমস্যা হতো, ডিআরএস নিয়ে সমস্যা হতো। দেখা যেত ডিআরএস নেই, ডিআরএস থাকলেও তো হয়তো দুটো পদ্ধতি আছে, একটা পদ্ধতি নেই, স্নিকও নেই, হটস্পট নেই। হটস্পট তো আসলে কখনো ছিল না, দেখা যেত যে বল ট্র্যাকিংটা নেই। তো এইবারে বিপিএল এর শুরু থেকেই ডিআরএসটা আছে, ফলে ওই যে আম্পায়ারিং নিয়ে যে জটিলতা, সেই ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু ওগুলো যদি বাদ দিই, তাহলে বলতে হবে যে মানে খেলার মান যদি, মানে এগুলো তো আসলে আনুষঙ্গিক, কিন্তু মানুষ আসলে দেখতে চায় কি খেলাটা। তো খেলাটা যখন আমরা দেখতে যাচ্ছি বা দেখছি বা পারফরমেন্স দেখছি, তাহলে দেখা যাচ্ছে যে এই বিপিএল আর আগের বিপিএল এর মধ্যে খুব একটা তফাৎ আসলে নেই। বরঞ্চ যদি বলা যায় যে 2017-18 দিক দিয়ে বিপিএল যতটা ফ্লারিশ করেছিল, বা প্রথম বিপিএল এ যতটা আগ্রহ জন্মিয়েছিল, এইবারে বিপিএলটা সে ততটা ফ্লারিশ হয়নি। বরঞ্চ বলা যায় যে গত করোনা কালীন বিপিএল এবং তারপরের যে বিপিএলগুলো যেমনটা দর্শকের আগ্রহ হারিয়েছিল, খেলার মান নিয়ে একটু সমস্যা ছিল, এবারে বিপিএল সে ধরনের একটু দেখা যাচ্ছে যে খেলা ঠিক আগ্রহ জাগাচ্ছে না, বড় তারকারও খুব একটা অভাব আছে, আর দুটো দল শুধু পারফর্ম করছে, বাকি দলগুলো আসলে দেখে মনে হচ্ছে যেন অংশ নেওয়ার জন্য নিচ্ছে। মানে শেষ পর্যন্ত মাঠের খেলাটা যদি ভালো না হয়, যদি পারফরমেন্স ভালো না হয়, আর যদি আর বিনোদন খেলার মধ্যে বিনোদন আসলে কি পারফরমেন্স, ছক্কা, চার, উইকেট, বলারের আনন্দ বা বলারের সেলিব্রেশন, এইসব সব কিছু মিলে একটা প্যাকেজ। তো খেলাটা যদি সেটাতে খুব একটা বেশি গুরুত্ব না থাকে, সেটা যদি ভালো না হয়, তাহলে আসলে খুব বেশি আগের চেয়ে খুব বেশি আলাদা করা যাচ্ছে না। আপনি বলছিলেন যে আগের চেয়ে এবারে বিপিএলকে আলাদা করা যাচ্ছে না। এর আগে আমরা দেখেছি বিপিএল অনেক ধরনের বিতর্ক হয়েছে। তো এই নিয়ে বিপিএলকে অনেকে ফেসবুকে মজা করে বিতর্ক প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, এই বিনোদনটা অবশ্য নেগেটিভ অর্থে তারা বলেছিলেন। তো এইবারে বিপিএলটা কি সেই বিতর্কটাকে এড়াতে পেরেছে, নাকি আগের মতোই আছে? আপনি কি মনে করেন এখানে? এটা একটা মজার ব্যাপার, কারণ হচ্ছে হ্যাঁ, বিপিএল এর নামকরণ অনেক প্রায় আসলে বিশেষ করে যারা খুব ক্লোজলি ফলো করেন বা সাংবাদিকদের কাছেও মজা করে অনেকেই বলে যে এটা আসলে বিপিএল মানে বিতর্ক প্রিমিয়ার লিগ। এখন এইবারে ওই ধরনের বিতর্ক খুব একটি হওয়ার সম্ভাবনা ছিল না, সবাই অন্তত সেটাই আশা করেছিল। কারণ প্রথমে এইবার বলা হয়েছিল যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে যেটা করতে হয়, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খেলোয়াড়দের বেতন ভাতা দেওয়া নিয়ে সমস্যা। এটা প্রথম বিপিএল থেকেই শুরু হয়েছে, কিন্তু প্রথম বিপিএলেই কিন্তু একটা দল দেয়নি, এবং সেই টাকা বিসিবিকে অনেক দিন ধরে পেমেন্ট করতে হয়েছে। সো এবারে চিন্তা ছিল হচ্ছে ব্যাংক গ্যারান্টি নেওয়া হবে, নিশ্চিত করা হবে যেন ফ্র্যাঞ্চাইজিগুলো কোনো ঝামেলা করলে যেন খেলোয়াড়রা তাদের টাকা পান। কিন্তু সেই বিতর্ক কিন্তু রয়ে গেল। দেখা গেল যে এবারে বিপিএলে দুর্বার রাজশাহী যেটা করেছে, যে তারা হঠাৎ করে একটা অনুশীলনে আসেনি, কারণ হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়নি। অথচ বিপিএল এর শুরুতে বলা হয়েছিল যে বিপিএল এর আগে 50% দেওয়া হবে, মানে যে খেলোয়াড়কে যে টাকা দিয়ে কেনা হয়েছে, চুক্তি করা হয়েছে, তার 50% দিয়ে দেওয়া হবে। তারপর বিপিএল চলাকালে 25% দেওয়া হবে, এবং তারপর টুর্নামেন্ট শেষ হয়ে গেলে 25% দেওয়া হবে। আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নিয়মই মানা হয়। আবার অনেক ফ্র্যাঞ্চাইজি আবার শুরুতেও দিয়ে দেয়, এটা তো মালিকানার ব্যাপার। তো এবারে বিপিএল এর চিন্তা ছিল সবাই দিয়ে দেবে, কিন্তু দেখা গেছে কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শোনা গেছে যে কয়েকটি দল খেলোয়াড়কে 50% দূরের কথা এখন 1 টাকাও দেয়নি। এ নিয়ে অ্যাকচুয়ালি দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুলও কিন্তু এই কথা বলেছিলেন।
তবে তখন তিনি বলেছেন যে না, আমরা এখন নেতিবাচক কথা না বলি, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু মাঝপথে যাওয়ার পরে দেখা গেল যে তাদের অনুশীলন বর্জন করতে হয়েছে এবং এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, বিসিবিকে সেখানে হাত দিতে হয়েছে এবং অবশেষে এই অনুশীলন বর্জন, ম্যাচ বর্জনের ডাকও শোনা গিয়েছিল। এই অবস্থায় তাদেরকে 20% টাকা দেওয়া হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। অবশ্যই খেলোয়াড়রা নেমেছেন এবং অলরেডি ম্যাচটা তারা পরের ম্যাচটা জিতেছে না তো, কিন্তু এ ধরনের বিতর্ক কিন্তু যেটা হচ্ছে আমাদের রেপুটেশন কিন্তু ভালো করছে না। অলরেডি এই বিপিএল এর আগে রংপুর বাইরে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল, আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেখানেও কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিপক্ষের একজন খেলোয়াড় ইমরান তাহির বলেছেন যে আমি তাদেরকে হারাতে চাই কারণ তারা আমার বকেয়া পরিশোধ করেনি। এখন রংপুর রাইডার্স বাংলাদেশে কিন্তু সবচেয়ে যে দুটো বা তিনটি ফ্র্যাঞ্চাইজি তাদের একটি, কারণ হচ্ছে আমাদের এখান থেকে যদি বলি যে প্রফেশনালিজম বা ধারাবাহিকতা, সেটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল, এই তিনটি আছে। তো এবার রাজনৈতিক প্রেক্ষাপটে কুমিল্লা নেই, কিন্তু রংপুর এবং বরিশাল কিন্তু এইসব ক্ষেত্রে খুব ভালো। তো রংপুরের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ ওঠে সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো না। এর বাইরেও বেতনের কথা যদি না বলি, এর বাইরেও একটা সমস্যা দেখা গিয়েছে যে সিলেটের মাঠ নিয়ে স্বয়ং ক্রিকেটার তামিম ইকবাল প্রশ্ন করেছেন, বলছে এবারে তো উইকেট ভালো, এত ছোট মাঠে কেন খেলা হচ্ছে? এবং ছোট মাঠে যে খেলা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 30 গজ পার হলে দেখা যাচ্ছে সীমানা চলে আসছে এবং এটা কাজে লেগে ঢাকা কিন্তু বিপিএল রেকর্ড করেছে, 250 রান করেছে। এটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য মানসিকভাবে খুব ভালো যে তারা একটা টি20 ম্যাচে 200 করছেন, দুজন ওপেনার সেঞ্চুরি করছেন, সব রেকর্ড ভেঙে দিয়েছেন। কিন্তু এটা বলারের মানসিকতা খারাপ করছে এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে ব্যাটসম্যানের মানসিকতা যতই ভালো হোক না কেন, যে এখানে যেগুলো ছক্কা হচ্ছে সেটা যখন বাইরে গিয়ে তারা মারবেন বা জাতীয় দলের জন্য মারতে গিয়ে দেখা যাবে যে কি ব্যাপার, আমি তো ছক্কা মারলাম কিন্তু এটা ক্যাচ করলো কি যাচ্ছে। হ্যাঁ, তো এইসব ছোটোখাটো বিষয়গুলো এড়ানো গেলে, আর বেতনের ব্যাপারটা যেটা সেটা খুবই দুঃখজনক, কারণ আগের বোর্ডের ক্ষেত্রে বলা হতো বোর্ড ফ্র্যাঞ্চাইজিকে বাড়তি সুবিধা দেয়, কিন্তু এবার তো ফ্র্যাঞ্চাইজিগুলো বাড়তি সুবিধা পাওয়ার কথা ছিল না। অন্তর্বর্তী সরকারের আমলে সব ফ্র্যাঞ্চাইজি ভালো আচরণ করবে, নীতিগতভাবে সৎ থাকবে, এটাই আশা করা হচ্ছিল। আর শুধু দুর্বার রাশিয়ায় নয়, আরও একটি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারেও কানাঘুষা আছে যে তারাও এখনো পর্যন্ত কোনো টাকা দেয়নি, তবে এখনো পর্যন্ত তারা অনুশীলন বর্জন বা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, অনুশীলন বর্জন বা ম্যাচ বাতিলের মতো কোনো গুঞ্জন শোনা যায়নি বলে হয়তো সেটা এখনো আলোচনায় আসে। হ্যাঁ, আপনি বিশেষ করে দুটো কথা বলতেছিলেন, একটা হচ্ছে বেতনের কথা বলছিলেন এবং আরেকটা মাঠের কথা বলছিলেন। এর বাইরে শুরুর দিকে দর্শক নিয়ে একটু টিকিট নিয়ে একটু ঝামেলা হয়েছিল, বিতর্ক হয়েছিল। তো প্রতিবার বিপিএল আসলেই এই যে বিতর্কগুলো হচ্ছে এগুলো কি কোনোভাবে এড়ানো যায় না? কেন প্রতিবারই বিপিএলগুলো হয়, বিতর্কগুলো হয় বিপিএলে? এটা আসলে বিপিএলের হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রফেশনালিজম যে সমস্যাটা, সেটা কারণ হচ্ছে কি, বিশ্বের যে কোনো লিগের কথা চিন্তা করুন, সেখানে হচ্ছে দলগুলো আসে কিন্তু থাকার জন্য, অর্থাৎ মালিকানা। হ্যাঁ, আইপিএলে এমন কিছু দল ছিল যে হয়তো বা চলে গেছে, যেমন কোচি টিমটা চলে গিয়েছে, তাদের কোচি টাস্কার্স হারিয়ে গেছে, পুনে হারিয়ে গেছিল, এরকম দু একটা টিম এসেছে চলে গেছে, কিন্তু বাকি 8টা টিম কিন্তু শুরু থেকেই ছিল, এখনও আছে। ফলে এটা কি তাদেরকে এটাকে মনে করে হচ্ছে তাদের লেগাসি, যে এবং এটাকে ব্র্যান্ড হিসেবে কল্পনা করে। আপনি যদি শাহরুখ খানের কথা চিন্তা করেন, কলকাতা নাইট রাইডার্সকে তিনি কিনেছিলেন মাত্র 80 বা 90 কোটি দিয়ে। এখন আপনি সেটা যদি বিক্রি করতে যান, মিনিমাম আপনি 15,000 কোটি টাকার প্রাইস পাবেন, এর চেয়ে বেশিও পেতে পারে, কারণ শাহরুখ খানের ব্র্যান্ড যুক্ত হয়েছে এখানে। এর মানে কি, উনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছেন, এটার ব্র্যান্ড বাড়িয়েছেন, অর্থাৎ কারণ হচ্ছে উনি এটাতে বিনোদন বিনিয়োগ করেছেন, উনি পরিকল্পনা করেছেন। কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে কি হয়, তারা আসে, তারা দু একটি ফ্র্যাঞ্চাইজি বাদে আর কেউ প্রফেশনালিজম দেখায় না, তারা বেতন দেওয়ায় গরিমসি করে, তারা আসে চলে আসে। এবং বাংলাদেশে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে দেখা যায় যে সন্দেহ থাকে যে তার হয়তো স্পট ফিক্সিং বা ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত আছেন। এবারে বিপিএল আমরা আশা করছিলাম এই ধরনের কিছু হবে না, কিন্তু শুরু থেকে বেশ কয়েকটি ম্যাচে বোলারদের বা ব্যাটসম্যানদের কিছু আচরণ দেখে সন্দেহ জেগেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যখনই সন্দেহ জেগেছে দেখা গেছে যে ওই খেলোয়াড়টি, ওই নির্দিষ্ট খেলোয়াড়টি হচ্ছে হয়তোবা কোনো টি10-এ খেলেছেন। এখন আন্তর্জাতিক ক্রিকেটের টি10 লিগগুলোকে সবসময় সন্দেহের দৃষ্টিতে দেখা হয়, ভাবা হয় যে এই টি10 লিগগুলো চালুই হয়েছে শুধুমাত্র ম্যাচ গড়াপেটা স্পট ফিক্সিংয়ের জন্য, জুয়ার জন্য। এবং বাংলাদেশে এখন পর্যন্ত যে ম্যাচগুলোতে কোনো সন্দেহজনক আচরণ হয়েছে, দেখা যাচ্ছে ওই খেলোয়াড় কোনো না কোনো টি10 লিগে কখনো না কখনো জড়িত এসেছেন। এই যে এইসব ক্রিকেটার খেলানো, তারপর হচ্ছে বাংলাদেশে ভালো বিদেশি ক্রিকেটার যে টি20 ম্যাচ চেঞ্জ করে দেওয়া হচ্ছে
কিছু স্পেশাল ক্রিকেটার, সেটা আইপিএল বলুন, পিএসএল বলুন, বা এসএ-টি20 লিগ বলুন, বা ক্যারিবিয়ান লিগ বলুন, সেখানে সবখানে কিন্তু বিদেশি খেলোয়াড়দেরকে এই ব্যাপারে দায়িত্বটা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে দেখুন, বিদেশি খেলোয়াড় যদি বলুন, ভালো বিদেশি খেলোয়াড় এখন কি আছে? অ্যালেক্স হেলস চলে গেছেন, শাহিন শাহ আফ্রিদি চলে গেছেন, মায়ার্সকে আমি ওই কোয়ালিটি বলবো না, কিন্তু বাংলাদেশের কোয়ালিটিতে যথেষ্ট ভালো, তিনিও চলে গেছেন। তো ফলে এখন বাংলাদেশে বিদেশি ভালো খেলোয়াড় না, বিদেশি খেলোয়াড় দিয়ে কোটা পূরণ করা হচ্ছে, কিন্তু ম্যাচ চেঞ্জ করে দেওয়ার মতো হয়তো 2জন বা 3জন খেলোয়াড় আছে। আর মানে 6টা ফ্র্যাঞ্চাইজি মিলে বা 7টা ফ্র্যাঞ্চাইজি মিলে মাত্র 3-4 জন বিদেশি খেলোয়াড়, এটা আসলে একটা লিগের কোনো প্রফেশনালিজম বলে না, বা তার ব্র্যান্ড ভ্যালুকেও বাড়ায় না। আপনি দুটো বিষয় বলছিলেন এখানে, একটা বিদেশি খেলোয়াড়, একটা হচ্ছে প্রফেশনালিজম। আমাদের এই ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে কেন প্রফেশনালিজম দেখা যায় না, এবং আমাদের এই বিদেশি খেলোয়াড়দের অভাব কেন দূর হচ্ছে না? মানে প্রতিবার আমরা কেন বিদেশি খেলোয়াড়, দিন যাচ্ছে আমরা আরো মানে দেখা যাচ্ছে লোয়েস্ট মানে খেলোয়াড় নিয়ে আসতেছি কেন? আচ্ছা, প্রফেশনালিজম দাঁড়াচ্ছে না কারণ হচ্ছে আমাদের এখানে যারা মালিক আছেন, যারা ফ্র্যাঞ্চাইজ আছেন, তাদের মধ্যে কারোরই হচ্ছে তারা নিশ্চিত না যে পরের বিপিএলে তারা থাকবেন কিনা। একসময় শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল, রংপুর ছিল, ফরচুন বুরুচার শুরু করেছে। তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররাই প্রশংসা করেছে যে হ্যাঁ দেখেন তাদের পরিকল্পনা আছে, তারা এইবার আমাকে নিয়েছে এবং তারা অলরেডি আমার সঙ্গে কথা বলে রেখেছে আগামী বিপিএলে আমি যেন তাদের সঙ্গে খেলি, যেটা ফরচুন বরিশালও করছে, রংপুরও করে। তো কারণ হচ্ছে তারা জানে যে পরের বিপিএলও খেলবে, তাদের একটা লিগাসি ক্রিয়েট করতে হবে, তাদের একটা ব্র্যান্ড। বাকি কোনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে সেই আগ্রহটা দেখা যায় না। এমনও আমরা শুনেছি যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসলে নামে ফ্র্যাঞ্চাইজি কিনেছেন, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তারা ফ্র্যাঞ্চাইজির মালিকানা আড়ালে আবডালে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছেন। সেটা ব্যবসায়ীর ক্ষেত্রে হতে পারে, যে কোনো ব্যবসায়ী এটা হতেই পারে, মানে আপনি কম দামে বিক্রি করে বেশি টাকা সেল করে দিলেন, সেটা হতেই পারে। কিন্তু আপনি যদি বিপিএলকে চিন্তা করেন, আপনি যদি ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে চান, এটা কিন্তু আপনি করতে পারেন না। যেখানে ভারতের কথা বাদ দিলাম, ভারত একদম টোটালি আউট অফ রিচ এখন। পিএসএল অনেক সমালোচনা হয়, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। এসএ-20 মাত্র শুরু হয়েছে, কিন্তু তারাও দাঁড়িয়ে গেছে। এই যে এসএ-টি20, আইটিএলটি এবং এটার সঙ্গেই কিন্তু জড়িত হচ্ছে খেলোয়াড়রা কেন পাচ্ছি না। আগে বাংলাদেশের প্রিমিয়ার লিগের সঙ্গে পাকিস্তান প্রিমিয়ার লিগের একটা সম্পর্ক হয়ে যেত, যেটা মানে প্রায় একই সময় কাছাকাছি হতো। তো বাংলাদেশে যেহেতু বিদেশি ক্রিকেটার আসা মানে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান, তো পিএসএল শুরু হলে তাদের বড় একটা চাঙ্ক ওখানে চলে যেত। এবারে পিএসএল হচ্ছে আইপিএল এর সঙ্গে হবে, ফলে মনে হয়েছিল বাংলাদেশের সঙ্গে এবার ক্রিকেটার পাবে, কিন্তু যেটা দেখা গিয়েছে প্রায় একই সময়ে আইএল-টি20 এবং এসএ-টি20 শুরু হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আইএল-টি20 এবং এসএ-টি20 সবগুলো মালিকানা হচ্ছে আইপিএলের দলগুলো। ফলে বাংলাদেশের এখন বাংলাদেশি বিপিএলে খেলে লাভ বেশি নাকি আইএল-টি20 বা এসএ-টি20 খেলে, যেখানে ভালো খেললে আইপিএলের দলের নজরে আসা যাবে, সেটা খেলে লাভ বেশি? অবশ্যই বেশি। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের বিপিএলে এলে ক্রিকেটাররা কখনো নিশ্চিত থাকতে পারে না তাদের স্যালারি পাবেন কিনা। কিন্তু এসএ-টি20 এবং আইএল-টি20 দুটোতে হচ্ছে ইন্ডিয়ান মালিকানা আছে, এবং ইন্ডিয়ান মালিকানার চেয়েও বড় কথা হচ্ছে সেগুলো হচ্ছে আইপিএলের দলের ফ্র্যাঞ্চাইজি। ফলে যেটা তাদের সেখানে পেমেন্ট নিয়ে সমস্যা নেই, সেখানে খেলার সমস্যা নেই, কোনো বিতর্ক নেই, ফলে ওখানেই বিদেশি খেলোয়াড়রা যাচ্ছেন। এই কারণেই বাংলাদেশে ভালো খেলোয়াড়রা আসতে চান না, এবং যারাও আসেন তারা হয়তো বা 2 দিন খ্যাপ খেলার মতো 2 দিন খেলছেন, তারপর চলে যাচ্ছেন। যেমন ওই যে শাহিন শাহ আফ্রিদিরা চলে গিয়েছেন। এই কারণেই বাংলাদেশে হয় সূচিটা চেঞ্জ করতে হবে, নইলে বিসিবিকে প্রফেশনালিজম আনতে হবে, যেন ভালো বিদেশি ক্রিকেটার বিপিএলে আসেন। কারণ ভালো বিদেশি ক্রিকেটার যদি না খেলেন, তাহলে বিপিএল খেলার মেইন উদ্দেশ্যটা কি? বাংলাদেশের ক্রিকেটারের মান উন্নয়ন। তাহলে ভালো বিদেশি ক্রিকেটার যদি না খেলেন, তাহলে আসলে মান তো আর উন্নয়ন হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। আমরা যেসব প্রত্যাশার কথা বলছিলাম, যেভাবে উন্নয়ন করা যাবে, সেগুলো হয়তো আমরা সামনের বিপিএলে দেখতে পারবো। আর এই বিপিএল যেসব ম্যাচ বাকি আছে, সেসব ম্যাচ কোনো বিতর্ক ছাড়াই শেষ হবে, এই প্রত্যাশায় আজকে শেষ করছি।